হ্যাঁ, উইকে এক সপ্তাহে। আচ্ছা, 7 থেকে 8টা। না, আপনাদের 5টা হয়েছে, আপনাদের একটু বেশি লাগবে, কারণ হচ্ছে আপনাদের ক্লাসগুলো তো কমপ্লিটলি হয় না, যেমন লাস্ট ক্লাসটা হয়েছে ফুল ডিউরেশন তো হয়নি। আপনাদের একটু বেশি লাগবে, অসুবিধা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে আপনাদের বেশি লাগলে করাবো না, ব্যাপারটা এরকম নয়। না না, সপ্তাহে একটা ক্লাসই নিব এখন। টপিক যেগুলো আপনারা পিছিয়ে গেছেন, ধরেন দুটো একটা করে কম হয়েছে না, এগুলো সবই কাভার করব। মানে ব্যাপারটা এমন না যে কাভার হচ্ছে না জন্য আমি 8টাতেই শেষ করে দিব, ওটা তা না। সব কাভার হয়েছে, 10টা লোক 12টা লোক সব হবে। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের এই যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু থেকে যাবে। এই গ্রুপটা থেকে যাবে, আপনারা যে যেখানে প্রবলেমে পড়বেন এই গ্রুপে আমাকে একটু নক দিবেন। রাইট, এই গ্রুপটাতে আপনারা নক দিবেন। এখন এমন হতে পারে যে আপনি নক দেওয়া মাত্রই আমি রেসপন্স করিনি, এরকম হতে পারে। বাট আমি রেসপন্স করব না এমন কিন্তু হবে না, আমি রেসপন্স করবো, সেটা একদিন পরে হলেও করবো। আর আপনার প্রবলেমটা অ্যাটলিস্ট আপনি প্রবলেম পাওয়ার সাথে সাথে গ্রুপে লিখে রাখেন, তাহলে আপনিও ভুলে যাবেন না, আমারও জিনিসটা নজরে থাকবে। আমিও ওটা, এমন হতে পারে যে যেটা আপনি প্রশ্ন করছেন, আমিও তো মানুষ, আমার তো ওই সময় ওটার অ্যান্সার নাও জানা থাকতে পারে, আমাকে একটু দেখতে হতে পারে, আচ্ছা এটা কিভাবে হলো একটু দেখি, দেখে নিয়ে আপনাকে আমি অ্যান্সার দিতে পারি। ওই জন্য একদিন পরে হলেও আমি রিপ্লাই দিব। এই জন্য আপনার মাত্রই ওটা গ্রুপে দিয়ে রাখবেন, আমি অ্যান্সার দিব। আচ্ছা দেখেন, আমার এখানে আমি কি করি, সবসময় গুলো রেডি করে রাখি, কারণ আমার প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যায়, 5-6টা ব্যাচ। তো এই যে আমি এখানে কাস্টমারগুলো অ্যাড করে নিলাম। আমার এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস গত ক্লাসে আপনাদের সাথে আমি অ্যাড করছি, এখানে মনে আছে ওই যে ফেস মাস্ক একটা ছবি সহ অ্যাড করছিলাম। বাকিগুলো আমরা কি করছি, ইম্পোর্ট করছি, তাই না? আচ্ছা, এখন দেখি আমার সাপ্লায়ারে কি আছে। সাপ্লায়ারও মনে হয় গত ক্লাসে করছিলাম না, সাপ্লায়ারও আছে। তার মানে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে, সাপ্লায়ার আছে। আচ্ছা, এখন ট্যাক্সটা অ্যাড করা আছে কিনা, একটা ট্রানজাকশন করতে গেলে ট্যাক্স লাগবে, ট্যাক্সটা অ্যাড করা আছে কিনা এটা একটু আমরা দেখে নিই। আপনাদের এই অ্যাকাউন্টটা ওই দিন ক্লাস নেওয়ার আগে খুলছি আমি, বুঝছেন? দেখেন ট্যাক্স অ্যাড করা নাই। এখন যদি আমরা ট্রানজাকশনে যেতাম তাহলে কি হতো জানেন, ট্যাক্স অপশনটাই পেতাম না। একটু দেখায় নেই, তাহলে আপনাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আমার কি আছে, এখন কুইক বুকে আমার ট্যাক্স সেট আপ করা নেই। আচ্ছা, এখানে দেখেন এই যে প্লাস নিউ আইকন যেটা আছে না, এই যে নেভিগেশন প্যানেলে, আমাদের মূলত এই নেভিগেশন প্যানেলটা হচ্ছে সব ফাংশনাল কাজ। অ্যাকাউন্টিং এর সব ফাংশনাল কাজ করব আমরা কোথায়, নেভিগেশন প্যানেলে। আর সেটিংস রিলেটেড যত রকমের সেটিংস ডান বাম করতে হবে, এটা করব আমরা গিয়ার আইকনে, রাইট। তাহলে এই যে ফাংশনাল কাজে আমরা প্লাস নিউ বলতে আমরা নতুন কোনো কাজ শুরু করবো এখান থেকে। এই প্লাস নিউতে ক্লিক করলে আমরা দেখেন এখানে 4টা অপশন পাবো, একটা হচ্ছে কাস্টমার, একটা সাপ্লায়ার, একটা টিম, আর একটা হলো আদার্স। হ্যাঁ, মূলত আমাদের কাজ হচ্ছে কাস্টমার এবং সাপ্লায়ার নিয়ে। টিম হচ্ছে আমাদের ইন্টারনাল যে স্টাফ, এমপ্লয়ি, সোজা কথা। আমাদের ধরেন 5 জনের একটা টিম আছে, 5 জনের একটা স্টাফের প্যানেল আছে, তাদের কিছু কিছু কাজ আমরা এখান থেকে করতে পারবো। আর আদার্সের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জার্নাল, ট্রান্সফার, ব্যাংক ডিপোজিট, এগুলো আপনাদের আপাতত লাগবে না, তারপর আমি দেখাই দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের মূল জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে কাস্টমার, একটা হলো সাপ্লায়ার। কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করব, সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনবো। আমরা প্রথম পার্টে যেটা শিখবো সেটা হচ্ছে বিক্রি করা শিখবো। প্রোডাক্ট তো আমাদের কাছে আছে, প্রোডাক্ট এন্ট্রি দিছি না, আছে, আমরা প্রোডাক্টটাকে বিক্রি করা শিখবো, তারপর আমরা কেনা শিখবো। এখন কেন আগে না কিনে আগে বিক্রি করা শিখবো, এটা আপনারা কাজ করলেই বুঝতে পারবেন কেন এটা আগে শিখলাম। ওকে, আচ্ছা দেখেন, আমি যদি একটা জাস্ট একটা এক্সাম্পল, এটা এখন আমি শেখাচ্ছি না, এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। যদি আমি একটা ইনভয়েসে যাই,
ইনভয়েসে গেলে দেখেন তো এই জায়গায় আমার যতগুলো অপশন আছে কোথাও ট্যাক্স লেখা আছে কিনা, নাই। তার মানে আমার যদি, আমাদের যেমন প্রতিটা পণ্য যখন আমরা কিনি এটা আমরা লোকাল দোকানে বুঝতে পারি না, কিন্তু যখন আমরা কোনো সুপার শপে যাই প্রতিটা প্রোডাক্টের পাশে ভ্যাট লেখা থাকে না, 10 টাকা প্লাস ভ্যাট। ও কি করে, ও যখন ওই যে বারকোডটা স্ক্যান করে তখন টোটাল অ্যামাউন্ট যদি 10 টাকা হয় আর 10% যদি ভ্যাট হয় তাহলে টোটাল হবে কত, 11 টাকা। ওর ওখানে কিন্তু ওই সফটওয়্যারে 11 টাকাই দেখায়, তার মানে আপনার কাছে কিন্তু ভ্যাট সহই নিচ্ছে। তার মানে আমরা লোকাল দোকানে যখন কিনি তখন সে আমাদের কাছে এমআরপিতে বিক্রি করে। এমআরপি মানে কি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তাই না? এমআরপিতে বিক্রি করে, এই এমআরপি কিন্তু ইনক্লুডিং ভ্যাট থাকে, ঠিক আছে? তার মানে ইয়াতে যে সুপার শপে যে প্রোডাক্টটা আমাদের এমআরপির উপরে ভ্যাট নেয় ওইখানে একটু কারচুপি আছে আমাদের দেশে। না, ও যে প্রাইসে আনুক আমার এই, কারণ লোকাল দোকানদার কি আপনার কাছে ভ্যাট নিচ্ছে আলাদাভাবে? নিচ্ছে না, কিন্তু ওই এমআরপির মধ্যে ইনক্লুডিং ভ্যাট আছে। বাট সুপার শপ আপনার কাছে ওই এমআরপির উপরে আবার 10% ভ্যাট নিচ্ছে। এর কারণ কি, ও কিন্তু ডাবল নেয়, ও গভর্নমেন্ট কিন্তু পে করে একটাই। অবশ্যই অবৈধ। কে কি বলবে, আপনি বলে কিছু করতে পারবেন? এখন সুপার শপে হয় কি, সুপার শপ গুলো সব নেগোসিয়েশনে চলে, যেমন ধরেন সুপার শপের কস্টিং অনেক বেশি। একটা লোকাল দোকানে গেলে দোকানের মালিক নিজে বসে থেকে আপনাকে সার্ভ করতে হবে, সুপার শপে 10টা স্টাফ আছে, ওদের এসি চলতেছে, ওদের ফ্যান লাইট চলতেছে, ওদের মানে অ্যাকোমোডেশন তো আলাদা, ওদের তো কস্টিং বেশি, ওদেরকে আপনি বেশি টাকা দিতে হবে। বাংলাদেশে আসলে বৈধ অবৈধর কথা বলে লাভ নেই। না, এখন এখানে একটা জিনিস দেখেন, এটা হলো প্রোডাক্টের উপর ভ্যাট। আপনি যে পারচেজ করতেছেন, পারচেজের ভ্যাটটা আছে না, ভ্যাট কিন্তু দুই পাশেই আছে। এই পারচেজের ভ্যাটটা যাচ্ছে হলো ও যে এক্সট্রা এমআরপির উপর 10% দিচ্ছে, ওখান থেকে ভ্যাট দিচ্ছে সে পারচেজের ভ্যাটটা, তারপরেও সে এখানে কারচুপি করছে, তারপরে এখানে তার লাভ হচ্ছে। আর রিটেল দোকানদার কি করে, রিটেল দোকানদার কিন্তু পারচেজের উপর ভ্যাটটা দেয় না, যার কারণে ওর নিতে হয় না। এইখানে ওরা যে 10% বা ওরা যে আলাদা ভ্যাটটা নিচ্ছে এমআরপির উপরে, এটা যে একদম 100% অবৈধ তাও না, ওখানে কিছু বিষয় আছে, কিন্তু ওরা এতটা না নিলেও পারে। কারণ এখানে ভ্যাট আছে দুই রকম। একটা হলো আপনি যখন প্রোডাক্টটা কিনছেন পারচেজের, আপনি এটা এটা এই ট্রানজাকশন করতে গেলেই বুঝতে পারবেন। আমরা যখন প্রোডাক্ট অ্যাড করছি তখন মনে আছে পারচেজ, সরি, ট্যাক্স অ্যাড করছি, প্রোডাক্ট অ্যাড করছি তখন পারচেজ ট্যাক্স রিক্লেমেবল বলে ক্লিক দিছিলাম। হ্যাঁ, এখন ধরেন এইখানে হলো চুরি। সেটা কিরকম, আমি যখন এমআরপিতে প্রোডাক্টটা কিনছি আমি পারচেজের উপর একটা ট্যাক্স দিছি, এখন আমি যখন কাস্টমারের কাছে 10% ট্যাক্সটা নিচ্ছি তখন আমার ওটা রিক্লেম হয়ে যাওয়ার কথা। বুঝছেন এখন, বুঝছেন তো? তো এইগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখেন, এখানে আমার ট্যাক্স বলে কোনো অপশন এখানে নাই, কিন্তু এইটা আপনার থাকলে, এইভাবে থাকলে হবে না, কারণ আপনার প্রতিটা ট্রানজেকশনের ট্যাক্স থাকতেই হবে। আমাদের বাংলাদেশে হয়তো বা এগুলো নাই, কিন্তু যখন আপনি আপনি তো আসলে কাজ করবেন ফরেন কোনো কোম্পানিতে, তাই না? তো সেখানে কাজ করতে গেলে কিন্তু আপনার প্রতিটা ট্রানজেকশনের ট্যাক্স অ্যাড করতেই হবে। হ্যাঁ, জিরো বা এক্সাম্পটেড যেটাই থাকুক, জিরো। তাহলে আমরা ট্যাক্সটা একটু অ্যাড করে নিই, অ্যাটলিস্ট দুইটা ট্যাক্স অ্যাড করি আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ? এখানে আমি আপাতত সেলস যেহেতু করতেছি আমি সেলস ট্যাক্স অ্যাড করি। সকাল থেকে এটা ডিস্টার্ব করতেছে আজকে নেটটা। সিলেক্ট হয় না, তাহলে কিভাবে কি করবো আমি? এইটা হচ্ছে এখানে কেন হয় না?
In this video, we're showing how QuickBooks can automatically track your sales through the tax feature. It's important to emphasize that the first step you perform when setting up your QuickBooks account is set. এর আগের ক্লাসে প্রবলেম হয়েছে, নেট এত স্লো সিলেক্ট হয় না। রাউটার কিন্তু আমার সাথেই, রাউটার তো আমার সাথে, তাই নাকি? আচ্ছা, সেলস ট্যাক্স ধরলাম 15%, হ্যাঁ 15%। ট্যাক্স এজেন্সির নেম এটা সিলেক্ট করা মাত্রই এই যে আপনি যা লিখছেন এটার পাশে শুধু এজেন্সি লেখা চলে আসবে। এটাকে আমরা চেঞ্জ করে দিব। এটাকে চেঞ্জ করে দিব কেন? এইটা দিব হচ্ছে এখানে বলছে ট্যাক্স এজেন্সি নেম, এটা তো আপনারা জানেন। ট্যাক্স এজেন্সি নেম হচ্ছে আমরা যার কাছে ট্যাক্স দিব, যেমন বাংলাদেশে দিব হচ্ছে এনবিআর এর কাছে, ওকে। এরপর ট্যাক্স পিরিয়ড আমরা ধরলাম জানুয়ারি থেকে, ফ্রিকোয়েন্সি ধরলাম কোয়ার্টারলি, 3 মাস পর পর দিব। ট্যাক্স মেথড কি হবে? অলওয়েজ ক্যাশ। আচ্ছা, এটা দিছি আমরা 15%, হ্যাঁ। দিতে পারেন 20%, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, সরি, উপরে করতে হবে 20%। না, ডেসক্রিপশন ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হলে তো নিতই না, বলতো ডেসক্রিপশন আগে ফিল আপ করে আসো। হুম, কি আছে? সিআইএস, ভ্যাট, ট্যাক্স সব একই জিনিস, সেম। ভ্যাট 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 আপনার কি দুইটা নাম আসে? আচ্ছা, ওটা কি মানে সিআইএস অর ভ্যাট এরকম কিছু আসে? না না, আপনি ভ্যাট অ্যাড করবেন, ভ্যাট, সিএস না। সিএস হচ্ছে বুঝতে পারছি, সিএস হচ্ছে আপনার মানে ইনকাম ট্যাক্স আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা দিলাম আমি সেলস ট্যাক্স 0%, বুঝতে পারেন আর কি, হ্যাঁ। এজেন্সি নেম দিলাম এনবিআর, ট্যাক্স পিরিয়ড জানুয়ারি, ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, এটা হচ্ছে 0। আচ্ছা, আপাতত এই দুটো দিয়ে আপনাদেরকে দেখাই আর কি, হ্যাঁ। এখন দেখেন, এখন যদি আমরা কোনো একটা ট্রানজ্যাকশনে যাই, জাস্ট দেখানোর জন্য বলছি। এখন ট্যাক্স আসছে এখানে, এই ট্যাক্সটা কিন্তু আগে ছিল না। এখানে আপনি যে কটা অ্যাড করবেন শুধু সেই কটাই দেখাবেন, ওকে। আচ্ছা, এখন আসেন, আমাদের মোটামুটি কাস্টমার, সাপ্লায়ার, ট্যাক্স, ভ্যাট, তারপর চার্ট অফ অ্যাকাউন্ট সবই আছে, তাই তো? এখন আমরা যাব প্লাস নিউ আইকনে। প্লাস নিউ আইকনে গিয়ে আমরা কাস্টমার রিলেটেড, কাস্টমার বলতে কাস্টমার কি হয়? বিক্রি করি না তার কাছে, বিক্রি করব মানে, বিক্রি মানে কি? ইনকাম। ইনকাম রিলেটেড কি কি কাজ কুইক বুকে করা যায় সেই জিনিসগুলো দেখব। এখানে দেখেন, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রতিটাই একটা করে ফাংশন, প্রতিটা একটা করে কাজ করা যাবে। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এস্টিমেট। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কোনটা কি? আচ্ছা, মানে এইটা এটা এটা আপনাদের প্রত্যেকটাই আমি ডিটেল একটা একটা করে আলোচনা করব। মানে এখন যদি কনসেপ্ট আলোচনা করতে যাই তাহলে ডিটেলেই চলে যেতে হবে। আপনি একটু একটু ধৈর্য ধরেন, আপনাকে প্রত্যেকটা ডিটেলে আলোচনা করবো। না, এই ডিলেট যা ডিলেট ক্রিয়েট এগুলো লাগবে, এই দুটো লাগবেই না কখনো। আপনার হয়তোবা 5,000 ট্রানজেকশনে একটা লাগতে পারে, ঠিক আছে। অনেকের অনেকের লাইফ টাইম এগুলো কখনো লাগে না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সবই প্রত্যেকটাই বলে দিব, নো প্রবলেম।
না, এগুলো আগে ছিল না, এগুলো আসছে, কিন্তু এগুলো খুব একটা লাগে না। এগুলো বললাম তো 5-10 হাজার ট্রানজাকশনে একটা লাগতে পারে। আমি প্রত্যেকটাই একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল আলোচনা করবো, নো প্রবলেম। আচ্ছা, আমরা দেখেন এখানে শুরু করব আমরা এস্টিমেট দিয়ে। এস্টিমেটটা যদিও 4 নম্বরে আছে, কিন্তু শুরু আমরা এস্টিমেট দিয়ে করবো, এর কারণ আছে। ধাপ মানে ও ওর মতো করে দিচ্ছে, বাট আমরা যদি আমাদের মতো করে ধাপ সেট না করি, তাহলে আপনি পরেরটা আগে, আগেরটা পরে চলে যাবে। এখন এই এস্টিমেটটা কি জিনিস? এস্টিমেটে যদি আমি ক্লিক করি, তাহলে এরকম একটা অপশন পাবো। এস্টিমেট হচ্ছে, ধরেন আমার কোনো একজন কাস্টমার আমাকে বলল, ওই যে ওই ভিডিওটার মতো, যে আমার কোনো একজন ওয়েল ফুড আমাকে বলছিল যে ভাই তুমি, তোমার কাছে আমি এতগুলা পাইপ নিতে পারি, তুমি আমাকে দিতে পারবা কিনা, কনফার্ম করো, অথবা এত তারিখের মধ্যে তুমি আমাকে, আমি তোমাকে কনফার্ম করবো এটা নিবো কিনা। তার মানে কি, সে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছে, বাট অর্ডার কনফার্ম না। ওই কোটেশন বলি না, যে ভাই উনি আমাকে বলতেছে যে উনি আমার কাস্টমার, আমি তো বিক্রি করবো, আমাকে বলছে ভাই আপনার কাছে আমি এটা কিনবো, আমাকে একটা কোটেশন দেন, বলে না এরকম, কোট করা বলে। যখনই আপনারা জেরোতে শিখতে যাবেন, ওটাতে দেখবেন এই অপশনটা ওখানে কোট নামে আছে, কোট করা। ওকে, তো যখন এরকম একটা মানে আসবে যে অর্ডারটা এখনো কনফার্ম না, কিন্তু অর্ডারটা করবেন, তাহলে সেটা কি করব, আমি আমার কুইক বুকে একটা নোট করে রাখবো, একটা ড্রাফট করে রাখবো, যে উনি এরকম একটা, মানে আমার ওই কাস্টমার এরকম একটা অর্ডার দিতে চাচ্ছে, অমুক তারিখে নিতে পারে। ওকে, তাহলে সেটা আমার ড্রাফটে থাকলে কি হবে, আমার নলেজে থাকবে। আমি এটাকে যদি অর্ডার কনফার্ম করে, জাস্ট এটাকে আমি ইনভয়েসে ক্রিয়েট করতে পারবো। সেটাই তো শিখবো এখন, সেটা এখন শিখবো। মানে আমি আগে ওটার কাজটা কি সেটা আপনাকে বলে নিলাম, এখন আমি শিখবো। না, প্রি ইনভয়েস ঠিক বলা যায় না, হ্যাঁ বলা যায়, অনেক ক্ষেত্রে বলা যায়। মানে এইটা যে আপনি ড্রাফট করবেন, এখানে যে অ্যামাউন্ট হবে, এটা কিন্তু কোথাও কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, আপনাদেরকে যদি একটু দেখাই, আপনাদের এই অ্যাকাউন্টটা একেবারে ফ্রেশ, এখানে আগে কোনো ট্রানজ্যাকশন হয় নাই। এখন যদি ধরেন আমরা অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো একটু দেখি, তাহলে আমরা কি পাবো ওখানে? ও, ট্রানজ্যাকশন হয় নাই বলতে কি, আমরা যখন কাস্টমার সাপ্লায়ার অ্যাড করছি, সেখানে আমাদের কিছু ব্যালেন্স ছিল, শুধু সেই ব্যালেন্সগুলো ছাড়া অন্য কোনো ব্যালেন্স এখানে আসবে না। তো ধরেন আপনাদেরকে যদি আমি একটু অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো দেখাই, ট্রানজ্যাকশনে যাওয়ার আগে যে ওটা চেহারাটা কেমন আছে, এটা কোথায় পাবো আমরা? রিপোর্টে, এই যে রিপোর্ট, নেভিগেশন প্যানেলে রিপোর্টে ক্লিক করবো আমরা। রিপোর্ট, দুইটা রিপোর্ট দেখলেই হয়, একটা হচ্ছে ব্যালেন্স শিট, একটা প্রফিট এন্ড লস। এই দুটো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি অবস্থায় আছে। দেখেন আমরা রিপোর্টে আসছি, এখানে ফেভারিটে দুটো জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস দেওয়া আছে, এটা অ্যাকাউন্ট রিসিভেবল সামারি, ব্যালেন্স শিট আর প্রফিট এন্ড লস, এগুলো কিন্তু ভিতরেও আছে। এই রিপোর্টে যদি আপনি নিচে যান, দেখেন আপনি কত ধরনের রিপোর্ট চান, সব ধরনের 70 থেকে 80টা রিপোর্ট এখানে নামাইতে পারবেন আপনি। সেলস এন্ড কাস্টমার রিলেটেড কি ধরনের রিপোর্ট চান, এখানে ক্লিক করলে সেই রিপোর্টে নেমে যাবে। ওকে, তো এই যে ব্যালেন্স শিটে যদি আমরা যাই, ব্যালেন্স শিটে গেলে দেখেন এখানে ধরেন আমি অল ডেট দিলাম, এই যে সিলেক্ট করলাম অল ডেট দিয়ে, আমি করলাম রান রিপোর্ট। দেখেন এখানে বলতেছে কি অ্যাকাউন্ট রিসিভেবলে আছে কত, 2274 টাকা। তার মানে এই টাকাটা কি আমি রিসিভ করবো, কাস্টমার কাছে পাই। আমরা যে কাস্টমার অ্যাড করছি, ওখানে কাস্টমার, 3টা কাস্টমারের ব্যালেন্স ছিল না, ওপেনিং ব্যালেন্স ছিল। তো ওপেনিং ব্যালেন্স মানে কি, ওর কাছ থেকে আমি টাকাটা পাবো, ওটা ওটা আমার লেজার ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে আমার লাস্ট মান্থের ব্যালেন্স বা লাস্ট ব্যালেন্স মনে করেন। এখন তো আমার কুইক বুকে এখন অ্যাকাউন্ট এটা স্টার্ট হচ্ছে, আমি ধরেন এক্সেলে করতেছি, ওখানকার আমি ব্যালেন্সটা এখানে নিয়ে আসছি না, ওটার ক্লোজিং ব্যালেন্স, এটার ওপেনিং ব্যালেন্স না, হচ্ছে না, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স মনে করেন, ওই ট্রায়াল ব্যালেন্সটা এখানে আসছে। তো এখন এটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স, এটা ঠিক, কুইক বুকের ওপেনিং ব্যালেন্স এটা ঠিক, বাট আর একটা যেটা ছিল আমার, যেখান থেকে আমি নিয়ে আসছি, সেটা ট্রায়াল ব্যালেন্স, সেটা ক্লোজিং ব্যালেন্সটা এখানে নিয়ে আসছি না, সেটা বলতেছি আমি। তো দেখেন অ্যাকাউন্টস রিসিভেবলে আমার 3টা ছিল আমার ট্রায়াল ব্যালেন্সে, সেই 3টা মিলে আমার 2274 টাকা আছে। ওকে, এরপর আমার টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল এটাই।
এখন দেখেন ইনভেন্টরি অ্যাসেট, ওই যে আমরা ইনভেন্টরি গুলো যে ইম্পোর্ট করছি না, সেখানে দেখেন 100 টাকা করে দাম ধরা, সরি 80-85 টাকা করে, 850 করে দাম ধরা আছে 100টা প্রোডাক্টের। সেই ইনভেন্টরি অ্যাসেটে মানে আমি যে প্রোডাক্টগুলো আনছি ইম্পোর্ট করছি সেগুলোর ইনভেন্টরি অ্যাসেট মানে ওগুলোর কস্ট প্রাইস কত, এই যে এটা কস্ট প্রাইসটা কিন্তু এখানে ইনভেন্টরি অ্যাসেট হিসেবে চলে আসছে। আপনাদেরকে বলছিলাম যে আপনার একটা ইনভেন্টরি অবশ্যই এবং অবশ্যই ইনভেন্টরি অ্যাসেটে আসতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট ইনভেন্টরি অ্যাসেটে আসতে হবে। তা না হলে হবে কি, আপনার পুরো টাকাটা এক্সপেন্সে চলে যাবে, আপনি যত ব্যবসা করবেন খালি লস দেখাবে, খালি লস দেখাবে। যখন ইনভেন্টরি অ্যাসেটে যাবে তার মানে কি ওই যে খরচটা করছেন ওইটার ইকুইভ্যালেন্ট টু ইনভেন্টরি অ্যাসেট, তাই না? আমরা একটা প্রোডাক্ট যখন অ্যাড করছি তখন দুইটা প্রাইস দিচ্ছি, একটা হলো সেলস প্রাইস, ওই যে ফেস মাস্কে দিলাম সেলস প্রাইস 30 টাকা, আর কস্ট প্রাইস দিলাম 25 টাকা। এই হ্যাঁ, এই যে কস্ট প্রাইসটা কিন্তু আপনার এই ইনভেন্টরি অ্যাসেটের রেট টোটালটা, যতগুলো আমরা ইনভেন্টরি অ্যাসেট ঢুকাইছি না সবগুলোর কস্ট প্রাইস ইকুয়াল টু ইনভেন্টরি অ্যাসেট। ওকে, আচ্ছা এইটা গেল টোটাল। তারপরে দেখেন ব্যালেন্স কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল। আমার যে সাপ্লায়ার গুলো আমরা অ্যাড করছি সেখানে আমার ব্যালেন্স ছিল, সাপ্লায়ার কি টাকা দিতে হবে, তো সেই ব্যালেন্সটা এখানে আসছে। এরপরে দেখেন আমার এখানে নেট ইনকাম দেখাচ্ছে মাইনাস আগের ব্যালেন্স অনুযায়ী। তাহলে এইটা জাস্ট আমরা দেখা কি, এটা চেহারাটা দেখা যায়। এটার আমরা যে এই এস্টিমেটটা করব এখন, এই যে এখানে যে এস্টিমেটটা আমরা ওপেন করে রাখছি, এই এস্টিমেটটা হচ্ছে অ্যাজ এ ড্রাফট। এইটা কিন্তু আমাদের কোথাও কোনো ইম্প্যাক্ট ফেলবে না, তার মানে আমরা ব্যালেন্স শিটে যতগুলো অ্যামাউন্ট দেখছি কোনো অ্যামাউন্টে এটার কোনো ইম্প্যাক্ট করবে না। এটা হচ্ছে আমি একটা ড্রাফট করে রাখতেছি, না কোনো অ্যাকাউন্টসে যাবে না। যখন যদি আমার এই অর্ডারটা কনফার্ম হয়, যখন আমি এটাকে ইনভয়েসে কনভার্ট করব, তখন আমার যে ওখানে ইম্প্যাক্ট করবে। বুঝতে পারলেন কি? আচ্ছা, আসেন তাহলে আমরা একটা কাস্টমারকে সিলেক্ট করি। ধরেন আমরা বেনসন ওয়াংকে সিলেক্ট করলাম, যে আমাদেরকে বলতেছে ভাই তোমার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট নিতে পারি, এস্টিমেট করবো তো আমি। এখন বেনসন ওয়াং সিলেক্ট করার সাথে দেখেন তার ডিটেলটা এখানে আমাদের চলে আসছে। এখন এস্টিমেট ডেট, ধরেন আমি এটা অগাস্টের 1 তারিখে সে আমাকে বলছে, আমি অগাস্টের 1 তারিখে এটা আমি রেকর্ড করতেছি। আজকে ডেটে করবো না কেন, কারণ ফিউচার ডেটে তো আবার ট্রানজাকশন করতে পারবো না, ওই জন্য ব্যাক ডেটে করতেছি যাতে আমি ট্রানজাকশন করার টাইম থাকে আমার। ওকে, তাহলে দেখেন অগাস্টের 1 তারিখে কি হলো, সে আমাকে একটা ইমেল পাঠাইছে, মনে করেন যে তোমার কাছ থেকে আমি এই 3টা বা 2টা প্রোডাক্ট নিতে পারি, তুমি এটা আমার অর্ডারটা রাখো। এখন দেখেন সে যেহেতু আমাকে এটা কনফার্ম করে নাই, আচ্ছা ধরেন সে আমাকে বললো যে ভাই আমি অর্ডারটা নিব কিনা এটা আমি কনফার্ম করবো 7 তারিখ। হ্যাঁ, প্রি প্রপোজাল আসে না। আচ্ছা ধরেন সে এখন কি করলো, সে আমাকে বললো যে ঠিক আছে 1 তারিখে আমি তো তোমাকে এই অর্ডারটা বলতেছি, বাট আমি তোমাকে 5 তারিখে এটা কনফার্ম করে দিব, কনফার্ম অর্ডার দিব এটা, যে এটা অর্ডার হবে কিনা। তাহলে এইটার আমার এক্সপায়ারি ডেট দিতে হবে 5 তারিখ। এটা অনন্তকাল ধরে আপনার অ্যাকাউন্টে থেকেই যাবে। সেটা আলোচনা কতদিন দিবেন, মানে কতদিনের মধ্যে জানাবেন? ভাই 1 মাসের মধ্যে জানাবো, 1 মাস পরে ডেট দেন। মানে এটা যদি ডেট না দেন তাও নিবে, কিন্তু এই ইয়াটা এস্টিমেটটা আপনার এখানে থেকেই যাবে, এটা কখনো আর শেষ হবে না। বাট আপনি যদি একটা ডেট দেন, এই ডেটের পরে এটা অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। তার মানে কি বুঝলেন, ডেট না দিলেও সেভ নিবে। পরবর্তীতে কি করতে হবে, ধরেন এটা থেকেই যাবে, পরবর্তীতে আপনাকে ম্যানুয়ালি এটা ডিলিট করতে হবে। বাট আপনি যদি ডেট দেন বা তার সাথে কথা বলেন যে ভাই আপনি পরে জানাবো, ঠিক আছে কতদিন পর জানাবেন, সেটা 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে। 3 মাস পরে একটা ডেট দিলেন যে এই ডেটের মধ্যে উনি আমার এটা কনফার্ম করবেন। যখন ডেট ওভার হয়ে গেল এটা অটোমেটিক সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমরা কাস্টমার, কোন কাস্টমার আমাকে প্রি অর্ডারটা দিচ্ছে, সে কাস্টমারের নাম, কোন ডেটে দিচ্ছে সেটা, এবং কতদিন পর্যন্ত আমরা আমাদের সিস্টেমে এটা রাখবো, এক্সপায়ারি ডেট দিলাম এই যেখানে। হ্যাঁ, দেওয়ার পর আমরা এখন সে আসলে কি কি প্রোডাক্ট আমাদের কাছে কিনতে যাচ্ছে, আমরা যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইনক্লুড করছি সেখান থেকে আমরা এটা সিলেক্ট করব। এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, হ্যাঁ কনফার্ম না করলে আউট হয়ে যাবে, ওই ডেট পার হয়ে গেলে এটা এক্সপায়ার। আর যদি ওই ডেটের মধ্যে কনফার্ম করে তাহলে তো আপনি এই
এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করে ফেলতেছেন, তখন তো ওটা ইনভয়েসে পাবেন। ওকে, সেগুলো সব আমরা দেখতেছি এখন। আসেন, আজকে আমরা ট্রানজ্যাকশন করতেছি, ফার্স্ট ট্রানজ্যাকশন এস্টিমেট। আপনি খুব বেশি কিছু মিস করেন নাই, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই যে এই ট্যাব থেকে ড্রপ ডাউনে গিয়ে আমরা এখানে সব পাবো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো। এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব। ধরেন নিলাম সার্জিক্যাল ইকুইপমেন্ট, আর একটা নিলাম কি, ধরেন ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। এইটার ধরেন উনি বলছে আমাকে নিবে 10টা, এটা ধরেন উনি আমাকে বলছে নিবে 60টা। ঠিক আছে, এখন এটার উপরে আমরা ভ্যাট অ্যাড করব। ভ্যাট ধরেন আমরা 20% ধরে নিলাম, যেটার উপর 20% ভ্যাট আছে। এখন দেখেন, সার্জিক্যাল ইকুইপমেন্ট উনি আমাকে বলছে 10টা নিতে পারে, 5 তারিখের মধ্যে কনফার্ম করবে। আর ডায়াগনোসিস অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট বলছে 60টা নিতে পারে, যেটা 5 তারিখের মধ্যে কনফার্ম করবে। ওকে, এখন এই প্রোডাক্টের উপরে যদি আমি বিক্রি করতে যাই, আমি তো জানি বিক্রি করতে গেলে ভ্যাট কত আছে, তাই না? সেই ভ্যাটটা আমি এখানে সিলেক্ট করে দিব যে এই ভ্যাটটা বিক্রি, যদি অর্ডার কনফার্ম করে তাহলে ওনাকে এত % ভ্যাট দিয়ে এটা কিনতে হবে। এখন দেখেন এখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো, এটা হলো আমার টোটাল। টোটাল কোনটা? টোটাল হচ্ছে আমার অ্যামাউন্ট। আর এই যে 20% ভ্যাট যে অ্যাড করছি আমি, এটা হচ্ছে ভ্যাটের অ্যামাউন্ট। তাহলে টোটাল হলো কত আমার? এটা প্রোডাক্টের রেট এবং ভ্যাট রেট করে আমার টোটাল হলো এটা। ওকে, এখন এইখানে কতগুলো জিনিস এখনো ঠিক করা হয়নি। দেখেন এইখানেও কিন্তু আমি ডিসকাউন্ট দিতে পারি। ডিসকাউন্ট এখানে শো করতেছে, করতেছে না কিন্তু, এটা সেটিংস করা হয়নি। রাইট, আমরা যদি অ্যাকাউন্ট সেটিংসে যাই, এটা পাবো আমরা কোথায়? সেলসে। এখন ধরেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে এরকম কথাও বলতে পারে যে ভাই আমি তো ডিসকাউন্ট দিতে চাচ্ছি কিন্তু ডিসকাউন্ট কেন পাচ্ছি না, বুঝছেন? আমরা যাবো সেল সেটিংসে। সেল সেটিংসে গিয়ে দেখেন এই যে ডিসকাউন্ট অফ ছিল, ডিপোজিট অন করে দিতে হবে। হ্যাঁ, সার্ভিস ডেট অন, সেভ দিলাম। ওকে, এখন ধরেন আমি কিন্তু এখানে এই অপশনটা পাবো এখন, কিন্তু আমি কাস্টমারকে যদি কোনো কোটেশন সেন্ড করি, সে কিন্তু এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা ওখানে দেখতে পাবে না, পাবে না। এর কারণ কি? এই যে দেখেন কাস্টমাইজ লুক এন্ড ফিলে যদি যাই, সে পাবে কি, সে একটা পিডিএফ ফাইল পাবে, মানে ধরেন পেপার একটা ইয়ে পাবে, সেখানে এটা আছে কিনা। হ্যাঁ, আপনি যদি এই যে এখানে যান, করে দিই, যাওয়ার পর এই যে কন্টেন্টে যদি যান, হ্যাঁ, কন্টেন্টে গিয়ে লাস্টে যদি যান, এখানে দেখেন, ও না, এখানে টিক দেওয়া আছে, সরি। এটা যদি টিক দেওয়া না থাকতো তাহলে কিন্তু এখানে এই যে এখানে শো করতো না, বুঝতে পারছেন? ধরেন এখানে আমি ডিসকাউন্টটা তুলে দিলাম, ধরেন এখানে দেওয়া নাই, সেটিংস করি নাই, তোলা নাই, তুলে দিলাম, সেটা দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি। মানে ওইটা আগে কিভাবে আসে সেটা আগে দেখাই, তারপর ওটা দেখাচ্ছি। এই ডিসকাউন্ট আমি টিক দিলাম, এইটা হচ্ছে দেখাবে এই যে এই পিডিএফ ফাইল যেটা যাবে সেটাতে। আর ওইটা কোথায়? ওইটা ফাংশনে, যেখানে আপনি ডিসকাউন্টটা অ্যাকচুয়ালি দিবেন। ওকে, সেল সেটিংসে। আচ্ছা, এখন যদি আমি আসি, এখন এটা একটু রিফ্রেশ দিই, হ্যাঁ, পেজটা রিলোড দিই। আসছে ডিসকাউন্ট। এখন দেখেন ডিসকাউন্টটা এখানে দুই ভাবে দেওয়া যাবে। আচ্ছা, এগুলো সব চলে গেছে না, এগুলো আবার সিলেক্ট করি। এটা দিছিলাম 1 তারিখ, এক্সপায়ারি ডেট দিছিলাম 5 তারিখ। এখানে সিলেক্ট করছিলাম, সরি, এখানে সিলেক্ট করছিলাম হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, আর সিলেক্ট করছিলাম হচ্ছে সার্জিক্যাল ইকুইপমেন্ট। এটা সিলেক্ট করছিলাম হচ্ছে 60টা, সরি। এখানে দেখেন ওই যে আমরা যখন ইয়ে করছি কোয়ান্টিটি অন হ্যান্ড, ট্র্যাকিং আছে কিনা, এই যে এখানে ট্র্যাকিং আছে কিনা দেখাচ্ছে কিনা।
আপনার কোয়ান্টিটি অন হ্যান্ড কয়টা আছে, এটা দিলাম 60টা, এটা এই যে 100টা দেখালো না, এটা কিন্তু ট্র্যাকিং, হ্যাঁ, এটা দিলাম 10টা, এখানে ভ্যাট দুইটারই দিয়েছিলাম 20% করে, তাই তো। এখন দেখেন এখানে বলছে ডিসকাউন্ট কিভাবে দিবেন। ডিসকাউন্ট দিতে পারবেন দুইভাবে, একটা হলো পার্সেন্টেজ আর একটা হচ্ছে ভ্যালু। যদি আপনি পার্সেন্টেজ এখানে থাকে এবং এখানে যদি আপনি দেন 5, তার মানে এই টোটাল অ্যামাউন্টের উপর 5% ডিসকাউন্ট হয়ে যাবে। আর যদি দেন ভ্যালু, তাহলে টোটাল অ্যামাউন্টের উপর 5 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। ভ্যালু মানে হচ্ছে অ্যামাউন্ট, ধরেন আমি ভ্যালু দিয়ে এখানে দিলাম হচ্ছে 100, তাহলে আমার এখানে টোটাল 100 টাকা কম হয়ে যাবে। আর যদি দেন আমি পার্সেন্টেজে দেন, তাহলে যত পার্সেন্ট দেবেন টোটালের উপর এটা হবে। এখন ধরেন এটা তো টোটালের উপরে, এখন ধরেন আপনার, এটা আমি 0 করে দিই, আপনার যে সিচুয়েশন, উনি আপনাকে, আপনার কাস্টমার আপনাকে বলতেছে যে ভাই আমার এই ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টকে এটা 800 টাকা আছে, এটা করতে হবে আমার 750 টাকা, আর এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে 1000, এটা করতে হবে আমার 900 টাকা। এইভাবে আমরা দিতে পারি না প্রোডাক্ট ওয়াইজ। এখন যদি প্রোডাক্ট ওয়াইজ আপনি দেন, তাহলে আপনাকে এই যে রেটের ঘরে এসে রেট চেঞ্জ করতে হবে। এটা কত করবেন আপনি, 750। এখানে দিলে কিন্তু টোটালের উপর হবে, এখানে দিলে কিন্তু ইন্ডিভিজুয়াল হবে না। আর এখানে করবেন আপনি 900, ঠিক আছে। এখানে দেখুন আপনার রেট চেঞ্জ হয়ে গেছে। ওকে, ডিসকাউন্ট শো হবে আপনার রিসিটে, রিসিটে শো হবে। বাট এইখানে যদি আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ডিসকাউন্ট দিতে চান, তাহলে আপনাকে এইটার উপরে এই ইন্ডিভিজুয়ালি রেট চেঞ্জ করে দিতে হবে, এছাড়া সেকেন্ড কোনো অপশন কুইকবুকে নাই। আর যদি টোটালের উপর দেন, এটা ছিল কত, 800, আর এটা ছিল 1000। টোটালের উপর দিলে তো আপনি যে কোনোভাবে দিতেই পারছেন, পার্সেন্টেজে হোক আর ভ্যালুতে হোক, বুঝতে পারলেন। এটা কি করছি আমরা, এটা এস্টিমেট করছি, এস্টিমেটের সময় আমরা ডিসকাউন্ট দিতে পারবো। ধরেন উনি আপনার সাথে রেট আলোচনা করেই নিচ্ছে, যদি আমি প্রোডাক্টটা নেই তাহলে এই রেটে নিব ভাই, তখন আপনি ওই রেটে এস্টিমেট করছেন, ঠিক আছে। এইটা আমরা এখন এই যে এখান থেকে ড্রপ ডাউন থেকে 7 ক্লোজ সিলেক্ট করে দেব, 7 ক্লোজ। তাহলে দেখেন আমাদের একটা এস্টিমেট, এই যে এস্টিমেট 1001 সেভড। এটা আমরা কোথায় পাবো, আমাদেরকে কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে এই কাস্টমারের নাম কি, কোন কাস্টমারের ক্ষেত্রে আমরা এটা করছি। আমাদের কাস্টমারের নাম ছিল বেনসন ওয়াং, তাহলে আমরা যাব সেলস থেকে যাব কাস্টমারে, কাস্টমার, ওকে। ইন্টারনেট তো কথাই বলতে চাচ্ছে না। না, শুক্রবার একটু সমস্যা হয়, শুক্রবার সবাই বাসায় থাকে তো, সবাই ইউজ করে, যার কারণে নেট একটু স্লো হয়ে যায়। আচ্ছা, কাস্টমার দেখেন এই যে বেনসন ওয়াং, এর নামের পাশে আছে দেখেন 0, তার মানে এর নামে এখন পর্যন্ত কোনো দায় ক্রিয়েট হয় নাই, কোনো ব্যালেন্স ক্রিয়েট হয় নাই। বাট আমরা যদি বেনসন ওয়াং এর উপর ক্লিক করি, তাহলে আমরা তার নামে একটা এস্টিমেট পাবো, একটা ট্রানজেকশন পাবো, আছে একটা ট্রানজেকশন। এটা এক্সপায়ার্ড দেখাচ্ছে, কারণ আমরা ওই 5 তারিখ দিয়েছিলাম হচ্ছে এক্সপায়ারেশন ডেট, হ্যাঁ। আচ্ছা দেখেন এটা এটা কি আছে, এখন পাইছি, বাট ওনার নামে কি ব্যালেন্স কি 0, তার মানে এটা এখনো ইফেক্ট ফেলে নেই। এখন ধরেন আমরা যদি আবার রিপোর্টে যাই, না এটা তো আমি হচ্ছে একটা ড্রাফট রাখছি, কিন্তু কনফার্ম অর্ডার করে নাই। আমি অল ডেট দিয়ে আবার রান রিপোর্ট দিলাম, দেখেন আমাদের অ্যামাউন্টগুলো কি কোথাও চেঞ্জ হয়েছে, কোথাও চেঞ্জ হয়, তার মানে এটা হচ্ছে আমার কনফার্ম অর্ডার না, তো এটা সেলস না, এটা হলো আমার একটা ড্রাফট। এখন ধরেন উনি 5 তারিখে আমাকে বলছে কি যে ভাই আপনার এটা আমি নিয়ে নিব, যে ডেটের মধ্যে ওনার কনফার্ম করার কথা, নিয়ে নিব, ওকে ফাইন। তাহলে সেটাতে আমরা কি করব, এখন কে বলছে এটা তো আমার জানতে হবে। বলছে কি, আমার কাস্টমার নাম কি, পেনশন ওয়ার্ক, সে বলছে ভাই আমার 5 তারিখে আমি এটা নিয়ে নিব, আপনি আমাকে এটা
6 তারিখে ডেলিভারি দিয়ে দিন। ওকে, এখন আমরা কি করব, আমরা এস্টিমেটটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর দেখেন আমরা এখানে করব ক্রিয়েট ইনভয়েস। ইনভয়েস করা মানে কি বলেন? বিক্রি করব। ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি। হ্যাঁ, আর সেলস রিসিপ্ট আমরা বলি, সেলস রিসিপ্ট বলি না, রিসিপ্ট দেওয়া মানে হচ্ছে নগদ বিক্রি, ক্যাশ টাকায়। যদি কোনো বিক্রিতে বা যদি কোনো ক্রয়ে ক্যাশ কথাটা সরাসরি উল্লেখ না থাকে, নগদে ক্রয়, নগদে বিক্রয় উল্লেখ না থাকলে অবশ্যই অবশ্যই সেটা বাকিতে যাবে। ওকে, এখন আমরা যেটা, যেহেতু আমরা এটা ইনভয়েস করব, তার মানে এটা হচ্ছে বাকিতে বিক্রি। ওকে, এখন আমি যদি এখানে এই যে দেখেন ক্রিয়েট ইনভয়েস আমি ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আগে ছিল কি এস্টিমেট নাম্বার 1001, এখন কি আসলে ইনভয়েস নাম্বার 1001। ওকে, নাম বেনসন ওয়াং সব ঠিক আছে। এখন ধরেন আমার ইনভয়েস ডেট কবে, এখানে আমার শো করতেছে কোনটা, এস্টিমেট ডেটটাই শো করতেছে, বাট আমি ইনভয়েস করছি কবে, 6 তারিখে, কারণ 5 তারিখে আমার এটা কনফার্ম করছি। আমি ইনভয়েস দিয়ে দিলাম 6 তারিখ। এখানে ডিউ ডেট দেখেন, এখানে ডিউ ডেট দেখেন আছে কত, 5/9। এর কারণ কি, এখানে আমার টার্মস আছে নেট 30, মানে উনি যে বাকিতে যে ওনার কাছে আমি বিক্রি করছি, উনি যে কিনছেন, উনি 30 দিনের মধ্যে টাকাটা দিবেন ওনার সাথে, এটা হলো আমার কন্ডিশন। যদি এটা আমার নেট 30 না হয়ে হয় নেট 15, তাহলে দেখেন 21 তারিখ চলে আসছে, তার মানে এটা 15 দিনের মধ্যে উনি টাকাটা আমাকে দিবেন। তাহলে আমাদের যে কাস্টমারের সাথে যে কন্ডিশন থাকবে আমরা সেখানে এই টার্মটা সেটা সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা এটা দিলাম। এখন দেখেন, দেখেন এখানে একটা অপশন আমরা এখনো পাইনি। এখানে দেখেন আমার এখানে কি করতে হবে, যদি আমি এখানে করি আমার পুরোটাই ইনভয়েস করতে হবে। এখন উনি যদি বলে যে ভাই আমি 7টা নয় 5টা নিব, এই যে এখানে যে 7টা আছে, তাহলে কি করবেন, এখান থেকে চেঞ্জ করবেন। এভাবে করা যাবে লাইন বাই লাইন। আবার টোটাল অ্যামাউন্টের উপরেও করা যাবে। এখানে আরেকটা সেটিং চেঞ্জ করতে হবে, সেটা কোনটা, সেলস সেটিংসে গিয়ে দেখবো আমরা প্রোগ্রেস ইনভয়েসিং, এটা অফ আছে, প্রোগ্রেস ইনভয়েসিং। হ্যাঁ, এটাকে আমরা অন করে দিব। আপডেট, সেভ। এখন ধরেন আমি এটাকে কেটে দিই, আমি এটা সেভ করবো না আগে। হ্যাঁ, সেভিং ইয়েস। আমি এস্টিমেটটাকে আবার ওপেন করি, ওপেন করে এডিট করি। এডিট করার পর এই যে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলে, হুম, এটা রিলোড দিতে হবে। পেজটা আমরা একটু রিফ্রেশ দিই। ওকে, সো ওয়ান এডিট। এখানে দেবো আমরা ইনভয়েস। কি ব্যাপার, এটা অপশনটা আসতেছে না কেন? প্রোগ্রেস ইনভয়েসিং দিলে 3টা অপশন দিবে আপনাকে, যে আপনি পুরোটাই করতে চান, নাকি 50% করতে চান, নাকি ইচ লাইন, প্রত্যেকটা লাইনে চেঞ্জ করতে চান। ওকে, বাট এটা কেন আসছে না? প্রোগ্রেস ইনভয়েসিং তো অন, আর কোথাও কিছু আছে? আচ্ছা, এটা আমি পুরোটাই স্ক্রিন সব অন। অন অন অন, রিমাইন্ডার।
দরকার নাই। আচ্ছা, আরেকবার দিই। আচ্ছা, আপনি আপনার সুবিধার জন্য যদি মনে করেন যে আপনার কাস্টমারকে আপনি এটা পাঠায় রাখবেন, এই যে এখান থেকে সেন্ড করে দিলে ওনার নাম্বারে সেন্ড হয়ে যাবে। এই যে ওনার যে ইমেল আছে, সেন্ড করে দিলে যে ইমেলে সেন্ড হয়ে যাবে। জাস্ট সেন্ড করে দিলে এই যে এস্টিমেটের যে চেহারাটা আমাদের ছিল, এস্টিমেটটা সহ চেঞ্জ হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা একটু দেখাই। কারো ইমেল এখানে ওপেন আছে? ফোনেও নাই? ফোনে আছে? SUK, হ্যাঁ, BEB, আচ্ছা, হ্যাঁ, BISWAS মানে বেনসন ওয়াং এর ইমেলটা চেঞ্জ করে আপনার ইমেলটা দিলাম। এখন এটা সেন্ড করলাম। আপনার ইমেল পান কিনা দেখেন। এটা যদি কাস্টমারকে সেন্ড করতে হয় সেন্ড করবেন। তারপর এই যে এখান থেকে এডিটে যেতে পারেন, অথবা এটাতে ক্লিক করলে এডিট অপশনটা নিচে আসবে। হ্যাঁ, এডিট করবেন। হ্যাঁ হ্যাঁ, দেখাও তো। সেলস রিপ এখন আসে নাই, পিডিএফ অ্যাটাচমেন্টে গেছে দেখেন। ফোনের ভিউ জন্য এরকম মনে হচ্ছে অথবা। প্রোগ্রেস ইনভয়েসিংটা অ্যাক্টিভ হচ্ছে না কেন? এতক্ষণ সময় লাগার তো কথা না। অ্যাকসেপ্টেড, ওকে, কনভার্ট টু ইনভয়েস। আচ্ছা, এনিওয়ে এখানে একটা অপশন আছে, অপশনটা দেখে আমি নেক্সট ক্লাসে আবার দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং যদি আমরা দেই, আমরা যেমন এখানে দেখেন, এখান থেকে আসলাম, কোথা থেকে আসলাম আবার দেখাই। এখানে আমি ডেটটা একটু বাড়াই দিচ্ছি, হ্যাঁ, যাতে এটা এক্সপায়ার দেখাচ্ছিল, ডেটটা বাড়াই দিচ্ছি। দিয়ে আমি এখানে বলছো অ্যাকসেপ্ট করার জন্য, আমি অ্যাকসেপ্ট করছি, করার পর এখানে সরাসরি কনভার্ট টু ইনভয়েসে চলে আসছে। যে কোনোভাবেই করা যাবে, কোনো অসুবিধা নেই। এই কনভার্ট টু ইনভয়েসে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে একটা ছোট্ট পপ আপ আসার কথা মাঝখানে, হ্যাঁ, যে এটা আপনি ফুল অ্যামাউন্টটাই ইনভয়েসে ক্রিয়েট করবেন, নাকি 50% করবেন, নাকি প্রতিটা লাইনে আপনি চেঞ্জ করবেন। ওকে, কারণ এই অপশনটা আমি প্রোগ্রেস ইনভয়েসিং অন করলে এটা আসার কথা, এটা কেন আসতেছে না, হয়তো আবার নেটের প্রবলেমের কারণে আসতেছে না। এটা আমি নেক্সট ক্লাসে আবার দেখানোর চেষ্টা করবো। ওকে, এখন দেখেন আমরা কি করতে পারি। আমরা মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে তার এই এস্টিমেটটাকে আমরা একটা ড্রাফট হিসেবে রাখছিলাম, এখন সে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিচ্ছে। আমি সেই অর্ডারটা এখন তার নামে ইনভয়েস করে ফেলবো। ওকে, রাইট, এটা আমি আজকেই করতেছি, ধরেন আজকে ডেটে দিলাম। ওকে, আজকে ডেটে দিলাম। এখন ধরেন এইটা আমাকে, এখন ধরেন উনি বললো যে ভাই আমি এই 60টার জায়গায় 5টা নিব। তাহলে আমি এখানে দেখেন, এখানে কি করব আমি, এইখানে যখন আপনি ক্রিয়েট ইনভয়েস দিবেন তখন কিন্তু আপনি 60টার চেঞ্জ করতে পারবেন, 60টাই থাকবে। ওকে, আপনাকে চেঞ্জ করতে হবে অ্যামাউন্ট, ম্যানুয়ালি হিসাব করতে হবে। তাহলে একটার দাম কত? 800। 5টার দাম কত? 5 8 40, 4000 টাকা। 60টার দাম যদি হয় আপনার 5600 টাকা, তাহলে 5টার দাম হবে কত? 4000 টাকা। 800 টাকা দাম না? এই যে 800 টাকা দাম না? তাহলে এইখানে আমার লিখতে হবে 4000। কোয়ান্টিটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে 5টা।
কথা এইটা যেমনই হোক, এটা এমন দিয়ে চেঞ্জ করতে হবে। না না, প্রোগ্রেস প্রোগ্রেস ইনভয়েস দিলে কিছুই না, আপনার অপশন দেখা যাচ্ছে তিনটা। বলতো আপনি ফুল অ্যামাউন্ট করতে চান কিনা, ওখানে টিক দিলে ফুল অ্যামাউন্ট ইনভয়েসে চলে যাবে। বলতো 50% করতে চান কিনা, তাহলে সবকিছু 50%-এ চলে যাবে। আর একটা লাস্টের লাইন থাকতো, ইচ লাইনে আপনি এডিট করতে চান কিনা, আমরা এখন সেটাই করতেছি। ইচ লাইন মানে প্রত্যেকটা লাইনে আপনার চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা, আমরা এখন সেই কাজটাই করতেছি। ওখানে দুইটা অপশন বেশি ছিল, আমি নেক্সট ক্লাস এটা দেখাবো, দেখি। একটা হচ্ছে ফুল অ্যামাউন্ট, তাহলে তো ফুল অ্যামাউন্ট করলে তো আমার কিছু লাগে না, জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ দিলে ফুল অ্যামাউন্ট হয়ে গেল। আরটা হচ্ছে 50%, 50% মানে ও সবকিছু অটোমেটিক্যালি অর্ধেক কমাই দিবে। আপনার কোয়ান্টিটি থেকে শুরু করে, অ্যামাউন্ট থেকে শুরু করে, ভ্যাট ট্যাক্স সব অর্ধেক কমে যাবে। আর যদি এমন হয় যে আপনার ইচ লাইন, এই যে প্রতিটা লাইনে 1 লাইন 2 লাইন, প্রতিটা লাইনে আপনার চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা, কারণ আপনি যখন ডিসকাউন্ট দিবেন বা কোনো সমস্যা নেই, আপনি ম্যানুয়ালি করেন, হচ্ছে না। এখন ম্যানুয়ালি যে দিবেন, আপনি কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আপনাকে চেঞ্জ করতে হবে কি অ্যামাউন্ট। ম্যানুয়ালি হিসাব করতে হবে যে আমার এটা কত করে রেট এবং কটা নিচ্ছি, ওই অ্যামাউন্ট বসাইলে অটোমেটিক্যালি আপনার এখানে কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে। এখন এইটা যদি বলছিলাম 10টা, এটা নিব 8টা, এখন দাম হলো 1000, তাহলে 8টার দাম কত আসবে 8000, হয়ে গেছে। না না, ওর কাছে তো আমি এগ্রিড হয়েই বিক্রি করতেছি, যেমন বলতেছি ভাই যে আমার প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা। এখানে তো কিন্তু দাম কমায় না, এখানে ও প্রোডাক্টের কোয়ান্টিটি কমাইছে। এখানে দেখেন 8টা প্রোডাক্ট 1000 টাকা করে, 8000 টাকায় কিন্তু আসতেছে। প্রোডাক্টের কিন্তু ও দাম কমায় না, ও কমাইছে কোয়ান্টিটি। এখন যদি আপনি ডিসকাউন্ট দিতে চান, তাহলে তো ডিসকাউন্টটা ডিসকাউন্টের ঘরেই থাকবে। আপনার দাম তো কমতেছে না, ইউনিট প্রাইস কমবে কেন, কোয়ান্টিটি কমে যাচ্ছে। দেখেন এইটার দাম 800 800 আছে, এটার দাম 1000 1000ই আছে। আমি যখন টাকা কমাচ্ছি, টোটাল অঙ্ক কমাচ্ছি, তখন কমতেছে কি কোয়ান্টিটি, রেট কিন্তু কমতেছে না। আর রেট যেটা, রেট তো আমি এস্টিমেটেও কমাতে পারতেছি, কারণ ওনার সাথে আমার রেট এগ্রিড। রেট ভাই আপনাকে আমি 750 টাকা দেবো, 800 টাকা দেবো না। এই 750 টাকা রেটেই কিন্তু আমি এস্টিমেট করছি, রেট আগে থেকে আমার এগ্রিড। এখন যদি এমন হয় যে রেট আমার পরে এসেও এগ্রি হয় নাই, রেট আমার ফাইনাল আগে এগ্রি হয়েছে, তখন আমি রেটও চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। চলো, আচ্ছা তাহলে আমি, উনি এখন আমার কমাইলো কটা, এদিকে দুটো এদিকে দুটো কমাইছে, তার মানে এই অ্যামাউন্টটা, এই যে 14,400, এই যে ইয়া সহ, ভ্যাট সহ, হ্যাঁ এটা কিন্তু ভ্যাট সহ অ্যামাউন্ট আসছে 14,400, এই যে ভ্যাট হলো 2,400, এটা 12,000। এটা আগে এস্টিমেট থেকে করে নিতে হবে। রেটটা আপনি এস্টিমেট এডিট অপশনে গেছিলেন না, এডিট অপশন থেকেই তো আপনি ক্রিয়েট ইনভয়েসে গেছেন। ওইটার আগে আপনাকে রেটটা চেঞ্জ করে সেভ দিয়ে তারপর ক্রিয়েট ইনভয়েস দিতে হবে। ফাইনাল হওয়ার পর নেব না, সেটা সিস্টেম আলাদা, সেটা আমরা করব। না না না, এতবার চেঞ্জ করা যাবে না আপনার সাথে। না না না, এই ধরাধরির মধ্যে আমরা নাই, মানে এই কাস্টমার আমার দরকারই নেই। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমি আপনার সাথে রেট টেট আমার ফাইনাল এগ্রিড, শোনেন এগুলো হয় বাংলাদেশে, এগুলো বিদেশে হবে না। রাইট, আপনার সাথে সব দর কষাকষি শেষ, তারপরে যে আপনি ইনভয়েস করবেন, বিক্রি করবেন কখন, সব দর কষাকষি শেষ হওয়ার পরে। আপনি বিক্রি করে প্রোডাক্ট পাঠাই দিয়েছেন, ইনভয়েস পাঠাচ্ছেন, তারপরে যদি বলে যে না আমার এই রেটে হবে না, তাহলে তোমার কাছে প্রোডাক্ট বিক্রি দরকার নেই, তখন বলবো রিটার্ন। বুঝছেন, ইনভয়েস করা হয়ে গেলে
রেট আর চেঞ্জ হবে না, তখন করতে হবে রিটার্ন। বিক্রি মানে বাকি যে দেখাচ্ছেন সব এখন তো একটা সুপার শর্ট বিক্রির জন্য নগদে করতেছে সেটা নগদ হিসাবটা আলাদা আছে, সেটা দেখাবো তো। আমরা যখন বিক্রি করব, বিক্রি মানেই বাকি, যদি নগদ কথা লেখা থাকে তখন নগদেরটা করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমার টোটাল অ্যামাউন্ট কত হলো, 14,400 ভ্যাট সহ, তাই না? এখন যদি আমি এটা সেভ করি, তাহলে কিন্তু আমার সব দিকে 14,400 একটা ইম্প্যাক্ট পড়বে। ওকে, কি পড়বে? আমার ইনভেন্টরির থেকে প্রোডাক্ট কমে যাবে, তার মানে আমার ইনভেন্টরি অ্যাসেট কমবে, আমার অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে যাবে, টাকা পাবো না? তাহলে আমরা এটা দেখি। আপনি 7 সেন্ড এখানে আছে, দেখেন 7 সেন্ড করতে পারেন, তাহলে আমার সেভও হবে, আবার ওই যে বেনসন ওয়াং এর ইমেইলে এই এটা চলেও যাবে, এস্টিমেটটা একটু আগে যেভাবে আপনাকে পাঠাইছি ওইভাবে চলে যাবে। তো যেহেতু আমার বেনসন ওয়াং এ পাঠানোর দরকার নাই, আপাতত আমি 7 ক্লোজ করে দিই। রিমাইন্ডার বলতে? হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডার আমরা সেল সেটিং এ রিমাইন্ডার সেন্ড করছি না, ওইখানে না, এখান থেকে দেওয়া যাবে না। আপনি যখন ওখানে ওখানে যে সেট করছি, আচ্ছা ও এখান থেকে আপনি রিমাইন্ডার দিবেন কিনা, এখানে রিমাইন্ডার অপশন অটোমেটিক চলে আসবে। রিমাইন্ডার অপশন আপনার যে নেট দিছেন না, নেট কতদিন, তার আগে রিমাইন্ডার অপশন অটোমেটিক চলে আসবে। ওকে, আচ্ছা দেখেন বেনসন ওয়াং এর একটু আগে কি করছি আমরা, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, কনভার্ট টু ইনভয়েস হয়েছে। এখানে দেখেন কনভার্ট টু ইনভয়েস এখনো দেখাচ্ছে, এর কারণ কি বলেন তো? আমার এস্টিমেটে এখনো প্রোডাক্ট আছে, দূরে দূরে কম নিছি না? দাঁড়ান আরেকবার রিফ্রেশ দিই। এখন যদি আমি কনভার্ট টু ইনভয়েস দেই, আসুন দূরে দূরে করে আছে এখনো, এস্টিমেট থেকে তো আমি কমাই না, এই জন্য এখনো এটা আমার রয়ে গেছে। এটা কি করবো ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি দেখবো, আমাদের 14,400 টাকার একটা ইম্প্যাক্ট আমাদের ব্যালেন্স শিটে পড়বে, তাই তো? অল ডেট, অল ডেট আসছে এখান থেকে, এটা চেঞ্জ হয়েছে না অ্যামাউন্ট? আচ্ছা, এগুলো ঠিক আছে, কারণ এগুলোতে এখন আমরা কাজ করিনি, এগুলো সব অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা যখন ইম্প্যাক্ট মানে যখন আমরা ইনভয়েস করব, তখনই কেবলমাত্র মানে কনফার্ম বিক্রি করব, তখনই কেবলমাত্র আমাদের ব্যালেন্স শিটে, আমাদের প্রফিট অ্যান্ড লসে, আমাদের সব স্টেটমেন্টে এটার ইম্প্যাক্ট আসবে, এস্টিমেট অবস্থায় কোনো ইম্প্যাক্ট আসবে না। তাহলে এখন ওর কাছে কি করলাম, বাকিতে বিক্রি করলাম, টাকা নেওয়া লাগবে না? টাকা নিতে গেলে কি করব, আমরা তো আমাদের কিন্তু জানতে হবে যে আমরা কার কাছ থেকে টাকা নিচ্ছি। ধরেন বেনসন ওয়াং আমাকে বললো যে ভাই আপনার কাছে আমরা আপনার যে আমি আপনাকে টাকা পান, টাকাটা দিব, আমি তো জানি আমি কার কাছে টাকা পাচ্ছি, এটা জানতে হবে না আমার, এটা তো আমি জানি। এখন আমি কি করব, এই কাস্টমার থেকে আমি বেনসন ওয়াং এ ঢুকে যাব, যে দেখবো যে সে আমাকে কোন ইনভয়েসের এগেন্স্টে টাকা দিচ্ছে। ও আমাকে বললো যে আপনাকে আমি 14,400 টাকা দিব, তাহলে আমাকে এখানে এখানে ধরো ওর নামে আরো 10টা ইনভয়েস আছে, তাই না? তাহলে আমার 14,400 কত, এইটা, এইটার পাশে যে আমি করব কি, এই যে রিসিভ পেমেন্টে ক্লিক করব, রিসিভ পেমেন্ট দিলাম, দেওয়ার পর বেনসন ওয়াং এগুলো সব ঠিক আছে। এখানে দেখেন বলছে পেমেন্ট মেথড, তুমি কিভাবে টাকাটা নিচ্ছ, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আমি নিলাম চেকে টাকাটা নিচ্ছি, ঠিক আছে। রেফারেন্স নাম্বার দিলাম আমি চেক নাম্বার, এটা একটা চেক নাম্বার দিলাম। এখন বলছে ডিপোজিটেড টু, আমার কোন অ্যাকাউন্টে এটা ডিপোজিট হবে। এখানে দেখেন আমার কোনো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে ব্যাংক নামে, তার মানে আমার এখানে কোনো ব্যাংক এখনো অ্যাড করা নাই। আমি এখন কি করবো, যে অ্যাড নিউতে যাব, আমি কিন্তু এখান থেকে বেরোয় ওই চার্ট অফ অ্যাকাউন্টে ঢুকে ওখানে কিন্তু একটা ব্যাংক অ্যাড করলেও এখানে আসবে, বাট আমি শর্টকাটে এখান থেকে এই যে অ্যাড নিউতে ক্লিক করলেও আমার এই চার্ট অফ অ্যাকাউন্টের এই যে এটা চলে আসছে, দেখছেন? তাহলে আমার অ্যাকাউন্টটাই হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ডিটেলটাই হচ্ছে ব্যাংক। এখানে দিব আমি ব্যাংকের নাম, ব্যাংকের নাম কি আছে,
ওয়েলস ফার্গো মানে আমাদের একটা ব্যাংক ছিল না, ওয়েলস ফার্গো। ধরেন আমি এখানে লাস্ট 4টা ডিজিট দিলাম অ্যাকাউন্ট নাম্বার, কারণ ওয়েলস ফার্গোতে আমাদের আরো অ্যাকাউন্ট থাকতে পারে। চেকিং কারেন্ট অ্যাকাউন্ট, চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা দিলাম চেকিং, ওকে। ধরেন এই 5643 এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট। এইটা কেন ইম্পর্টেন্ট, এটা যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাব তখন বুঝতে পারবো, ওকে। হ্যাঁ, সেই জন্য আমরা অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট পিছনে লিখে রাখবো, যাতে আমি বুঝতে পারি যে আমি কোন অ্যাকাউন্টে ট্রানজাকশন করতেছি, ওকে। আচ্ছা এখন দেখেন এই যে ব্যালেন্স এবং অ্যাজ অফ ডেট, এটা কিন্তু না, সাব অ্যাকাউন্টে দিব না, কারণ আমার তো অ্যাকাউন্ট তো ইন্ডিভিজুয়াল। সাব অ্যাকাউন্ট কার মধ্যে যায় মনে আছে বলছিলাম, এক্সপেন্স। মূল অ্যাকাউন্ট হচ্ছে এক্সপেন্স, তার মধ্যে আমার ধরেন অফিস এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স। এই অফিস এক্সপেন্স এবং ট্রাভেল এক্সপেন্স দেবো আমি ওই মূল এক্সপেন্সের সাব অ্যাকাউন্ট হিসেবে। বাট ব্যাংক অ্যাকাউন্ট তো আমার কারো সাব অ্যাকাউন্ট হিসেবে যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট তো ইন্ডিভিজুয়াল, ওই জন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্টে দিব না, ওকে। আচ্ছা এইটা ইম্পর্টেন্ট কেন, আমার কোম্পানি ফাউন্ড হয়েছে কবে, আমরা এখানে দেখতেছি আমাদের সব ট্রানজাকশন হচ্ছে ওই যে যখন আমরা ইম্পোর্ট করছি 2022 সালের 1 জানুয়ারি। এখন এই ব্যাংক যদি আমার 2022 সালের 1 জানুয়ারির আগে না থাকে, তাহলে এই ব্যাংকে কি আমি ট্রানজাকশন করতে পারবো? তার মানে অ্যাজ অফ ডেটটা আমি অবশ্যই 2022 সালে নিয়ে যাব। আমার আজকে যে ট্রানজাকশন করতেছি এটার জন্য লাগবে না, কিন্তু যখন আমরা আমাদের কাস্টমার ধরে ট্রানজাকশন করতে যাব, কাস্টমারের ট্রানজাকশন কবে? 2022 সালের 1 জানুয়ারি। তার মানে আমার 2021 সালের ধরেন আমি ডিসেম্বরে দিলাম, এটা ডিসেম্বরে দিলাম, আমি 30 ডিসেম্বরে দিলাম যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট খুলছি আমি ব্যবসা শুরু করার 2 দিন আগে। বুঝতে পারছেন না? তাহলে হবে কি আমাদের যত ধরনের ইয়ে আছে কি বলে ট্রানজাকশন আছে সবের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, এই 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 অ্যাকাউন্টে আমরা করতে পারবো। আচ্ছা ব্যালেন্স কত নিয়ে শুরু করছিলাম, আমরা ধরে নিচ্ছি 500 টাকা ব্যালেন্স নিয়ে আমরা এই অ্যাকাউন্টটা ওপেন করছিলাম। আচ্ছা 7 ক্লোজ দেই, ওপেনিং ব্যালেন্স দিলাম আর কি। আমরা যখন অ্যাকাউন্টটা ওপেন করছি আমরা ধরে নিচ্ছি যে আমরা 500 টাকা ডেট, রাইট, যে 2021 সালের ডিসেম্বরের 30 তারিখে আমি অ্যাকাউন্টটা খুলছি এবং আমি 500 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলছি, ওকে। এখন দেখেন আমরা এখানে এই ব্যাংকে জমা নিচ্ছি কত, 14,400, আর আমার আগের ওপেনিং ব্যালেন্স কত, 500। তার মানে আমার যদি এখন এই টাকাটা আমি জমা নেই ওয়েলস ফার্গো ব্যাংকে, তাহলে ওয়েলস ফার্গো ব্যাংকের ব্যালেন্স কত হবে আমার? 900। আচ্ছা এখন দেখেন আমি এখান থেকে রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিলে আবার একটু চেঞ্জ করতে হবে, আচ্ছা অসুবিধা নেই। এই যে এটা ছিল আমার হলো মেথড ছিল, আমি চেকে নিছি, চেক নাম্বারটা রেফারেন্স হিসেবে চেক নাম্বারটা দিছি এখানে, আর এখানে আমি ওয়েলস ফার্গো চেকিং, ঠিক আছে, এই ব্যাংকে টাকাটা নিচ্ছি। এখন টাকাটা নিচ্ছি কবে, এই যে ডেট, এখন যেহেতু আজকের পরে ডেট দেওয়ার উপায় নাই আমি আজকের ডেটটাই দিলাম, ফিউচার ডেটে টাকা নেওয়া যাবে না। ফিউচার ডেটে আপনি ব্যাংক ট্রানজাকশন ফিউচার ডেটে কেমন এন্ট্রি দিবেন, দিতে পারবেন না তো। আচ্ছা আচ্ছা এখানে দেখেন 7 নিউ দেওয়া যায় এবং 7 ক্লোজ দেওয়া যায়। আমি যদি 7 ক্লোজ দেই, ক্রেডিট, আচ্ছা কি বলছে, সিলেক্ট ইনভয়েস, ওহো আমি কি কোনো ইনভয়েস সিলেক্ট করি নাই, আচ্ছা ক্যান্সেল করি। মানে এখানে কি হলো দেখেন, আমি যে রিফ্রেশ দেওয়ার কারণে আমার ইনভয়েসটার নাম্বারটা চলে গেল, আমি কোনো ইনভয়েস নাম্বার ওখানে সিলেক্ট করি নাই। তখন সে আমাকে কি দেখালো, যেহেতু তুমি এখনো কোনো এখানে কোনো ইনভয়েস সিলেক্ট করো নাই, তাহলে তুমি এটা ক্রেডিট হিসেবে, মানে আলটিমেটলি আমি বেনসন ওয়াগের কাছে এটা অ্যাডভান্স হিসেবে রিসিভ করলাম আর কি টাকাটা। আমার দেখেন এই যে ওয়েলস ফার্গো ব্যাংকে দেখেন 14,900 টাকা আসছে, কিন্তু টাকা কিন্তু আসছে। তাহলে এখানে আমাদের নর্মালি কি হওয়ার কথা, ওই ইনভয়েসটা কিন্তু এখনো রিসিভ পেমেন্টেই থাকার কথা। দেখি কি অবস্থায় আছে, সেলস থেকে
কাস্টমার কোনো সমস্যা নেই, ভুল হলে সেটা সমাধান হবে। না, বেনসন ওয়াং এর সিলেক্ট হয়েছে, দাঁড়ান, ব্যালেন্স তো দেখায় জিরো, নাহলে তো ওখানে 14,400 টাকা ব্যালেন্স দেখাতো না, পেইড হয়েছে। না, ওইটা ও হয়তো বা নেটওয়ার্কের কোনো কারণে ধরতে পারে না, এটা সিলেক্ট হয়েছে, বাট অ্যাপ্লাই হয়েছে আর কি। কিন্তু একটা জিনিস কি আমরা বুঝলাম কি, যে যদি আমাদের এরকম কোনো সিলেক্ট না করে সরাসরি নেই, তাহলে সে কি দেখাবে যে তোমার এই কাস্টমারের থেকে তুমি টাকাটা নিচ্ছ কোনো ইনভয়েসের এগেনস্টে না, এটা তুমি সরাসরি ক্রেডিট হিসেবে দেখাবা কিনা। বুঝতে পারলেন কি এটা? বুঝতে পারছেন এটা? আপনি বুঝছেন এটা? এইটা আমাদের এটা সিলেক্ট হয়েছে, হয়তোবা ইন্টারনেটের দুর্বলতার কারণে ও হয়তো ধরতে পারে না যে এটা সিলেক্ট হয়েছে কিনা। বাট একটা জিনিস কি আমরা বুঝতে পারলাম, যে যদি কোনো ইনভয়েস পেমেন্টের ক্ষেত্রে অথবা দেয়ার ক্ষেত্রে যদি কোনো কিছু আমরা সিলেক্ট না করি, তাহলে ও কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে তুমি এটা কোনো ইনভয়েসের এগেনস্টে কিন্তু টাকাটা নিচ্ছ না, এটা তোমার ওই কাস্টমারের মানে নামের এগেনস্টে ক্রেডিট করে দিব কিনা। ব্যাংকে 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 এটা হচ্ছে ক্রেডিট হবে হলো ওই কাস্টমারের নামে, বাট ডেবিট হবে কোথায়? ব্যাংকে। ব্যাংকে টাকা ঢুকছে না, আর ও টাকা দিছে না, তো ওর নামে এটা ক্রেডিট হবে কিনা, এটাই সে জানতে চাইছে। তার মানে কি বুঝলাম, যে যদি আমরা কখনো এরকম কোনো বিষয়ে মানে এরকম কোনো মেসেজ পাই, তার মানে আমি এটা সিলেক্ট করি নাই। বুঝতে পারছেন? মেসেজটা কিভাবে পাবো? ওই যে পপ আপ দিবে একটা